ততক্ষণই মানুষ সুস্থ থাকে, যতক্ষণ পর্যন্ত আইনের ব্যবহার থাকে। যখনই আইনের অপব্যবহার শুরু হয় তখনই মানুষ অসুস্থ হয়ে পড়ে, জনগণ দিশেহারা হয়ে পড়ে। আমরা দেখেছি যে যখন আইনের সঠিক প্রয়োগ হয়, সঠিক ব্যবহার হয়, তখন মানুষ তাকে বুকে লালন করে, সর্বোচ্চ সম্মান দেয়। আবার যখন আইনের অপব্যবহার শুরু করে, আমরা ইতিমধ্যেই দেখেছি যে তারা গদি ছেড়ে রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে পালিয়ে চলে যায়। তাদেরকে জনগণ একরকম মন থেকে ফেলে দিয়ে সর্বোচ্চ রকম ঘৃণা প্রদর্শন করে থাকে, যার প্রভাব আমরা কিছুদিন ধরে দেখেছি। তাই আমি আশা করব, আমি আপনাদেরকে আবারও বলছি, যে যেখান থেকে যে আইনের যে ভাবে, যার দ্বারা যেভাবেই আপনারা নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আপনার ভোগান্তি শিকার হয়েছেন, আইনের বেড়াজালে আটকে আছেন, তারা তাদের ঘটনা প্রবাহ এবং বিস্তারিত বিষয় আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানান। আমরা কথা দিচ্ছি, আপনাদের তথ্যগুলি গোপন রেখে আমরা আগামী মঙ্গলবার রাত 9টায় লাইভে এসে আপনাদের সঙ্গে এই বিষয়গুলি স্পেসিফিক, আমি যেই বিষয়গুলি স্ক্রুটনি করব সেই বিষয়গুলি আপনাদেরকে জানাবো, এবং আপনারা যে বিষয়গুলি আমাকে জানাবেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে একটি বিষয় আমরা তুলে ধরবো, এবং আমরা চেষ্টা করব বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়গুলি উপস্থাপন করতে, এবং জনগণ তথা দেশের যে সাধারণ আপামর জনগণ, তাদেরকে কিছুটা হলেও রিমেডি দেওয়ার চেষ্টা করব। দেশের সাধারণ যে উদ্যোক্তা, দেশের সাধারণ মাঝারি ব্যবসায়ী, দেশের সাধারণ অশিক্ষিত, যে অশিক্ষিত অল্প শিক্ষিত যারা বিভিন্ন সুদী ব্যবসায়ী বা বিভিন্ন মানুষের ফাঁদে পড়ে তাদের মানে হাঁসফাঁস ধরে গেছে, তারা নড়তে পারছে না, তারা তাদের জীবন সংকটে পড়েছে, তারা অর্ধারে অনাহারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় জীবনযাপন করছে, বিভিন্ন সময় ফোন দিয়ে কান্নাকাটি করে, কিছু করার নাই, কিন্তু শুনে আমাদের কষ্ট লাগে। আমি নিজের মধ্যে আমি কষ্ট ধারণ করতে পারি না। তো তাদের এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যাবতীয় অন্যায়, অত্যাচার, অনাচার, ভোগান্তি এবং আপনাদের নির্যাতনের বিস্তারিত বিষয়, কোন আইনের কোন ভাবে কিভাবে তাদের দ্বারা এই যে নিষ্পেষিত নির্যাতিত হয়েছেন, কিভাবে সয়সম্বলহীন হয়ে আপনি অর্ধারে অনাহারে জীবন কাটাচ্ছেন, দীর্ঘদিন থেকে পরিবার থেকে আলাদা হয়ে মানসিকভাবে বিপর্যিত হচ্ছেন, এই বিষয়গুলি আমাদেরকে জানান। আমরা আপনাদের যাবতীয় নাম, ঠিকানা, পরিচয় গোপন রেখে আমরা সরকারের কাছে এই বিষয়গুলি আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উপস্থাপন করব, এবং চেষ্টা করব আপনারা যেন এর প্রতিকার পান। এবং আমাদের বিশ্বাস, যদি এনআই অ্যাক্টের 138 এ ধারা যদি বিলোপ ঘটানো যায়, তাহলে অবশ্যই অনেক তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তারা আবার মাথা সোজা হয়ে দাঁড়াতে পারবে। তারা বাংলাদেশের অর্থনীতিতে একটি চমৎকার অগ্রগতি দেখাতে পারবে, এবং বাংলাদেশের অর্থনীতি একটি চমৎকার ভাবে সামনে এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোষে স্বাগতম। হাজারো তরুণ রক্তের তাজা প্রাণে প্রাপ্ত আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এবং এই স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিও। আমরা আগে জানতাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। পরবর্তীতে আমরা 5ই আগস্ট আবার তরুণ তাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। যেহেতু এখন তরুণদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, এটি আমাদের বিশ্বাস। এবং আমরা দেখতে পাচ্ছি যে অল্প সময়ের মধ্যেই তরুণরা অনেকটা গুছিয়ে নিয়েছে, এবং সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 85 বয়সের একটি চমৎকার সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সাথে বিভিন্ন বাহিনীর প্রধান আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা করারও চেষ্টা করছে। তবে আমরা আমাদের যে যেখান থেকে আছি সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। কিছু দুষ্কৃতকারীদেরকে যেন এই সুযোগগুলো না পায়, তারা যেন ভাঙচুর, লুটপাট,
লুণ্ঠন না করে। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এবং সংবিধানে বলা আছে দেশের সবকিছু রাষ্ট্রীয় সম্পদের মালিক জনগণ এবং এটি রক্ষা করার দায়িত্ব জনগণের। তো যেহেতু আমরা এই দেশের জনগণ এবং এই দেশকে আমরা ভালোবাসি, তাই আমরা এই দেশের সম্পদ সুন্দরভাবে রক্ষা করব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপামর জনসাধারণ এবং আমরা ছাত্ররা মিলে ঐকান্তিক প্রচেষ্টায় একজন ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আমরা দেশকে পুনরায় স্বাধীন করে নতুন তারুণ্যের জয়গানে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু চমৎকার ব্যক্তিত্ব, যারা দেশ এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং গ্রহণযোগ্য। তাদের অভিজ্ঞতা এবং তরুণদের যে তারুণ্য, এই সব কিছুর মিলেমিশে একাকার হয়ে একটি চমৎকার সমন্বিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এবং এই সরকারের প্রধান আমরা জেনেছি যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি একজন বিশেষ ব্যক্তি এবং তার ঝোলায় অনেক জ্ঞান, তার জ্ঞানের ভান্ডারটা অনেক অপরিসীম। আমি ব্যক্তিগতভাবে জানি তিনি একজন বিশিষ্ট ব্যক্তি এবং তিনি ইউরোপে বিভিন্ন দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন এবং বাংলাদেশেও তিনি চেষ্টা করেছিলেন এবং অনেকটা করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এছাড়াও বাংলাদেশে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন এবং তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। এছাড়াও আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি আছেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি একজন বিশিষ্ট আইনবিজ্ঞ এবং আমার জানা মতে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তিনি আইন অত্যন্ত ভালো বুঝেন এবং তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। তো এরই ধারাবাহিকতায় যেহেতু বৈষম্য কথাটি বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে, তাই আমরাও চাচ্ছি বৈষম্য সব দিক থেকে উঠে যাক। তো আজকে ভিডিও করার যে উদ্দেশ্য, যে চেকের মামলায় যে আমরা বৈষম্যের শিকার হয়ে আছি, শুধু চেক না, বিভিন্ন মামলার বিভিন্ন আইনের আলোকে যে আমরা বৈষম্যের শিকার হয়ে আছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে একটি লাইভ করার চিন্তা করেছি। সেই লাইভে আপনাদের ঐকান্তিক অংশগ্রহণ একান্তভাবেই কাম্য। 6 সালে মুষ্টিমেয় কিছু ব্যক্তির স্বার্থে একটি সংশোধনী নিয়ে আসে এবং সেই সংশোধনীর মাধ্যমেই এনআই অ্যাক্টের 138-এর ক অনুচ্ছেদে সংযুক্ত করে দেওয়া হয় যে 50% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অথচ এটি কিন্তু উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্টের বিভিন্ন রায়ের আলোকে আমরা দেখেছি এটি সংবিধান পরিপন্থী এবং কোন বিজ্ঞ বিচারপতি মহোদয় বলেছেন যে এই চেকের মামলায় ব্যক্তিকে জেল হাজতে পাঠানো অসাংবিধানিক বা সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানের 33 অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তিকে আটক করার পরে তাকে তার আত্মরক্ষা সমর্থনের সুযোগ দিতে হবে। তো যেহেতু এখানে আপনি টাকা জমা দিতে পারছেন না, তাই আত্মরক্ষার সুযোগও পাচ্ছেন না, তাহলে এটি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হচ্ছে, এই বিষয়টি আমাদের মনে হচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক উদীয়মান যারা তরুণ উদ্যোক্তা, যারা প্রাইমারি অবস্থায় উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও থেকে বিভিন্ন ফাইন্যান্স গ্রহণ করার পরে তারা একটি জায়গায় যাওয়ার আগেই তারা বিভিন্নভাবে একদম নিষ্পেষিত হয়ে সেই টাকাগুলি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে সেই তাদের স্বপ্ন, তো লালিত স্বপ্ন ধ্বংস হচ্ছেই, সাথে সাথে তারা বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় থাকছেন, অনাহারে অধ্যাহারে দিন পার করছেন, তাদের পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হচ্ছে না, বৃদ্ধ বাবা মা সন্তানকে ফেলে রেখে তারা বিভিন্ন জায়গায় দিনাতিপাত করছেন এবং অত্যন্ত নির্মমভাবে নির্যাতিত ভাবে এবং অত্যন্ত অমানবিক ভাবে তাদের জীবনযাপন করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আয়নাঘর নামক একটি ঘর ছিল যেটি সামরিক বাহিনীর, সেখানে বিভিন্ন মানুষকে নিয়ে যে অমানবিক ভাবে জীবনযাপন করেছে। আমরা ডিবির টর্চার সেল দেখেছি, অত্যন্ত মারাত্মক। তো এই অমানবিক বিষয়গুলি আমরা কখনোই চাই না। তো এখন যে চেকের মামলায় পলাতকে মানুষ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরোচ্ছে বা তারা তাদের সংসারে কোনো খরচ জোগাতে পারছেন না, তাদের বৃদ্ধ বাবা মার সঙ্গে দেখা করতে পারছেন না, সন্তান সন্ততি স্ত্রী ফেলে রেখে তারা বিভিন্ন জায়গায় অনাহারে অধ্যাহারে অমানবিক জীবনযাপন করছেন এবং এটির কিন্তু অধিকাংশ সংখ্যক মানুষই এটির সাফারার। মূলত এই যে 2006 সালে যে সংশোধনীটা নিয়ে এসেছে, এটির সুবিধা কারা ভোগ করছে? এটির সুবিধা ভোগ করছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং কিছু সুদী ব্যবসায়ী।
আর আমাদের জানা আছে যে সুদী ব্যবসায়ীরা সাধারণত সরকারি দলের ছত্রছায়ায় থাকে, যার কারণে তাদের প্রভাব বিস্তার অনেক বেশি, আর যার কারণে মানুষজন বেশি ভোগান্তিতে পড়ে। তো এই যে চেকের ব্যবহারের কারণে মানুষ কিভাবে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এছাড়াও আর অনেক অ্যাক্ট আছে, যেমন সাইবার অ্যাক্টের দ্বারা গণমাধ্যমকে জিম্মি করে রাখা হয়েছিল, গণমাধ্যমকে তাদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছিল, যে কোনো ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তি মালিকও তাদের স্বাধীনতা, তাদের মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এই বিষয়গুলি, এছাড়াও যে এই যে আমাদের সমন্বয়কদেরকে বিভিন্ন ইন্টারনেট বন্ধ করে রেখে বিভিন্ন ভাবে তাদেরকে আটক করে নিয়ে হেফাজতের নামে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, এগুলো কিন্তু সংবিধান পারমিট করে না। তো এই সার্বিক বিষয়গুলি নিয়ে আসলে আমরা একটি লাইভ টেলিকাস্ট করতে যাচ্ছি, যেটিতে আপনাদের সমস্যা, সুবিধা অসুবিধা, আপনাদের কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, কিভাবে ভুক্তভোগীর শিকার হয়ে আছেন, কিভাবে আপনাদেরকে ট্যাপ করা হয়েছে, কিভাবে আপনারা এই যে মানবতার জীবনযাপন করছেন, এই বিষয়গুলি আপনারা আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলি, বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আস্থা আছে এবং বিশেষ আছে, এবং তারা অত্যন্ত জ্ঞানী মানুষ এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ, এবং দেশ না শুধু দেশের বাইরে আন্তর্জাতিকভাবেও তাদের একটি গ্রহণযোগ্যতা আছে, এবং তারা বিভিন্ন দিক থেকে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি অর্থনীতিবিদ, তিনি অর্থনীতি ভালো বোঝেন, এছাড়াও তিনি পৃথিবীতে কিছু দুর্লভ অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডগুলি শুধুমাত্র পৃথিবীর মধ্যে 12 জন ব্যক্তি পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা। এছাড়াও বর্তমান যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। আমার জানা মতে, আমি ব্যক্তিগতভাবে জানি যে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার জ্ঞানের পরিধি অনেক ব্যাপক। তো এই বিষয়গুলি যদি আমরা আমাদের যে সমস্যা অসুবিধা এগুলো তুলে ধরতে পারি, আশা করা যায় তারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করবেন এবং সেই বিষয়গুলির একটি সুরাহা বের করবেন এবং আমাদের সাধারণ জনগণকে একটি প্রতিকার দেওয়ার চেষ্টা করবেন। এখনো হাজার হাজার মানুষ তারা পলাতক অবস্থায় আছে, বিদেশে পাড়ি জমিয়েছে, বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে, স্বামী, বউ, সন্তান, বাপ মার সঙ্গে দেখা করতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন না, তাদের নিজেদের অনাহার অধ্যায়ে জীবনযাপন করছেন, কান্নাকাটি করছেন, তারা বিভিন্ন সময় ফোন দিয়ে কান্নাকাটি করছেন, কোনো উপায় আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা এখান থেকে বাঁচার, কি করা যাবে, কি করব, আমার তো কোনো কিছু নাই। এবং বিশেষ করে যে উদীয়মান উদ্যোক্তাদের মাথা ভেঙে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কিছু মুষ্টিমেয় জনগণের স্বার্থসিদ্ধির জন্য। এই স্বার্থসিদ্ধি করে তারা তাদের টাকাগুলিকে বাংলাদেশের কাজে না লাগিয়ে তারা বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় ব্যাংকে, সুইস ব্যাংকে তারা প্রাচুর্যের পাহাড় তৈরি করেছেন। এই যে তরুণ উদ্যোক্তা, তরুণ যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ধরনের ব্যবসায়ী, এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস যে এরা বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অল্প দিনের মধ্যেই আমরা দেখব যে একটি সমৃদ্ধ বাংলাদেশ। যেহেতু আমরা একটি চমৎকার এবং খুব অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রণে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এবং তাদের সাথে আমরাও তাল মিলিয়ে তাদের সাথে তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরাও চাই যে দেশটি এগিয়ে যাক, দেশটি একটি উন্নত দেশে পরিণত হোক এবং বিশ্বর কাছে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হোক। আপনাদের কাছে আবেদন যে আপনারা আমার ইউটিউবে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের যে বিষয়গুলি আছে, যে বিষয়ে যেইভাবে আপনারা বিভিন্ন মামলায়, শুধুমাত্র চেকের মামলা বলে না, যে কোনো মামলায় আপনারা কিভাবে হয়রানির শিকার হয়েছেন, কিভাবে আপনারা মানবেতর জীবনযাপন করছেন, কিভাবে আপনার প্রতিকার পেতে পারেন, কিসের লোভ লালসা দেখিয়ে এবং কিভাবে ট্যাপ করে আপনাদেরকে এইভাবে ফাঁদে ফেলে আপনাদের সর্বশান্ত করা হয়েছে, এই বিষয়গুলি আপনাকে জানাবেন। এবং আমাদের ভিডিওটির স্ক্রলেও নিচ দিয়ে যে নাম্বারটি দেওয়া থাকবে, একই নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবেন আপনাদের বিষয়গুলি। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের তথ্য, আপনাদের পরিচয়, আপনাদের নাম, ঠিকানা এবং পরিচয় গোপন রেখে আপনাদের তথ্য উপস্থাপন করা হবে, কারণ প্রতিটি ব্যক্তিরই নিজস্ব একটি আত্মমর্যাদা আছে। আমরা কেউ চাই না কারো আত্মমর্যাদা ক্ষুণ্ণ করতে।
তাই আমরা চেষ্টা করব এবং আপনাদেরকে এই এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের সকল রকম পরিচয় এবং আপনাদের নাম ঠিকানা পরিচয় গোপন রেখে আপনাদের বিষয়গুলি উপস্থাপন করা হবে এবং সেই বিষয়ে কি ধরনের প্রতিকার আমরা পেতে পারি বা কি ধরনের প্রতিকার চাই সেই বিষয়গুলি সরকারের কাছে উপস্থাপনের চেষ্টা করা হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এগুলি বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং তার যে সরকারের যে মাননীয় উপদেষ্টাগণ আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশা করছি তার মাধ্যমে আমরা একটি ভালো কিছু দেখতে পাবো। যেহেতু বৈষম্যর উৎখাত ঘটেছে, আমরা চাই না বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকুক, কোনো রকম অন্যায় থাকুক, কোনো রকম অনাচার থাকুক। সকল মানুষ এই স্বাধীনতার সুফল ভোগ করুক এবং সকল মানুষ বৈষম্যহীনভাবে স্বাধীনভাবে তাদের জীবনযাপন করুক। এবং এই স্বাধীন বাংলাদেশের সুযোগে কিছু মুষ্টিমেয় দুর্বৃত্তরা বিভিন্নভাবে লুটপাট ডাকাতি বা বিভিন্ন রকম ভাবে শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে প্রতিরোধ করার চেষ্টা করুন। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আমাদের কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা বিভিন্নভাবে এলাকায় পাহারা দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে জোর তদবির চলছে। এছাড়াও আমাদের ছাত্র ভাই সহ আমাদের যে ছোট ভাইরা আছে যারা আমাদেরই স্কুল কলেজের ছোট ভাই, তারা বিভিন্নভাবে ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে, এছাড়াও বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে, অনেক সুন্দর এবং সুচারুভাবে পালন করছে। আমরাও তাদেরকে সার্বিক সহযোগিতা করছি, আমরাও তাদের পাশে আছি, পাশের থেকে দিক নির্দেশনা দিচ্ছি এবং চেষ্টা করছি তাদেরকে সর্বত সহযোগিতা করার। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যেন পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্মকে আর দ্বিতীয়বার যুদ্ধ করে দেশ স্বাধীন করতে না হয়। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, একটি সার্বজনীন বাংলাদেশ, সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ। আর এই বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকেই সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে। আমরা চাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে, আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে, আমরা চাই দেশের সর্বোচ্চ উন্নতি, তথ্য প্রযুক্তি উন্নতি এবং সব দিক থেকে বাংলাদেশকে রোল মডেলের দেশ হিসেবে পরিচালিত করতে এবং যত রকম আইনি বাধ্যবাধকতা আছে এইগুলি যতটুকু সম্ভব জনগণের অনুকূলে নিয়ে এসে যতটুকু জনগণকে ছাড় দেওয়া যায় সেই বিষয়গুলি যেন তাদের কাছে উপস্থাপন করা হয়। কারণ তাদের যদি উপস্থাপন না করা হয়, তারা না জানলে তারা এটির পরামর্শ কি করে দিবে বা তারা এটির সমাধান কিভাবে করবে। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যাবতীয় অন্যায়, অত্যাচার, অনাচার, ভোগান্তি এবং আপনাদের নির্যাতনের বিস্তারিত বিষয় কোন আইনের কোন ভাবে কিভাবে তাদের দ্বারা এই যে নিষ্পেষিত নির্যাতিত হয়েছেন, কিভাবে সয়সম্বলহীন হয়ে আপনি অনাহারে জীবন কাটাচ্ছেন, দীর্ঘদিন থেকে পরিবার থেকে আলাদা হয়ে মানসিকভাবে বিপর্যিত হচ্ছেন, এই বিষয়গুলি আমাদেরকে জানান। আমরা আপনাদের যাবতীয় নাম ঠিকানা পরিচয় গোপন রেখে আমরা সরকারের কাছে এই বিষয়গুলি আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উপস্থাপন করব এবং চেষ্টা করব আপনারা যেন এর প্রতিকার পান। এবং আমাদের বিশ্বাস, যদি এনআই অ্যাক্টের 138 এ ধারা যদি বিলোপ ঘটানো যায় তাহলে অবশ্যই অনেক তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তারা আবার মাথা সোজা হয়ে দাঁড়াতে পারবে। তারা বাংলাদেশের অর্থনীতিতে একটি চমৎকার অগ্রগতি দেখাতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতি একটি চমৎকার ভাবে সামনে এগিয়ে যাবে। কিছু বড় বড় রাঘব বোয়াল যারা কোটি কোটি টাকা ঋণ খেলাপি করে বাংলাদেশে ফেলে রেখেছে এবং পরবর্তীতে তারা মজার ব্যাপার ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকাতে ঋণ শোধ করে আবার নির্বাচন করে নির্বাচিত হয় এবং তারাই টাকা আবার সুইস ব্যাংকে প্রেরণ করে। এই যে তাদের মানসিকতা, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং আপামর যে জনসাধারণ তাদের কিন্তু এই মানসিকতা নাই এবং তারা যেই ফাইন্যান্সিয়াল যেই টাকাগুলি সরকারের কাছ থেকে নেয় সেই টাকা তারা যাবতীয় খরচ সহ মুনাফা সহ ফেরত দিয়ে দেয়। আপনারা দেখবেন অধিকাংশ যারা ঋণ খেলাপি তারা সবাই রাঘব বোয়াল। এই ক্ষুদ্র ব্যবসায়ী যাদের উপরে রাষ্ট্রযন্ত্র দিয়ে নিষ্পেষিত করা হচ্ছে, যাদেরকে দিয়ে রাষ্ট্রযন্ত্র দ্বারা দেশ ছাড়া করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে,
যাদেরকে অধ্যায় অনাহারে পালিয়ে বেড়াতে বাধ্য করা হচ্ছে, তারা কিন্তু জনগণের টাকা বা রাষ্ট্রের টাকা মেরে খায় না। এবং এই আইনগুলি অধিকাংশ সুবিধাভোগী লোকজন মানুষের উপর নির্যাতন করার জন্য ব্যবহার করছে। রাজনৈতিক দল তাদের সুবিধা হাসিল করার জন্য এই অ্যামেন্ডমেন্ট গুলা নিয়ে এসে জনগণের উপরে নিষ্পেষণ নির্যাতন করেছে। তো আমাদের আশা থাকবে যে এই বিষয়গুলি আমরা স্ক্রুটিনি করব। আমি ইতিমধ্যে স্ক্রুটিনি শুরু করেছি। আমি বাংলাদেশ সংবিধানের যে বিষয়গুলি আমার অত্যন্ত ক্ষুদ্র নলেজ, এই নলেজের মধ্যে থেকে আমি যতটুকু পারি আমি কালেক্ট করতেছি। বিভিন্ন এনএ অ্যাক্টের ধারা, সাইবার অ্যাক্টের ধারা, বিশেষ ক্ষমতা আইনের ধারা, এই বিষয়গুলি আমি কালেক্ট করতেছি। এবং এছাড়াও কোন কোন আইনে আমাদের মনে হয় যে ব্যারিয়ার আছে, বা আমরা কোন কোন আইনের দ্বারা কোন কোন আইনে আমরা এখনো সামনে দিয়ে এগোতে পারছি না, বা সংবিধানের সঙ্গে আমাদের মনে হচ্ছে বলে যে সেটি ফাইনাল তা না। আমাদের যেটা মনে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের সঙ্গে আলোচনা করার পরে, সাধারণ জনগণ এবং আমরা আলোচনা করার পরে সেটি আমাদের যদি মনে হয় যে যৌক্তিক, সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব, তাদের কাছে পৌঁছাবে, তারা দেখবে, তারা যদি মনে করে যৌক্তিক, যতটুকু যৌক্তিক ততটুকু তারা সমন্বয় করবে এবং আমার সাধারণ জনগণকে সেই বিষয়ে প্রতিকার দান করবে। আপনারা বিভিন্ন জায়গাতে স্ক্রুটিনি করুন এবং আমার হোয়াটসঅ্যাপে প্রেরণ করুন। এই বিষয়গুলি আমি চেষ্টা করব সর্বতোভাবে এটি পৌঁছে দেওয়ার। এছাড়াও যে বিষয়টি বলছিলাম, সংবিধান বহির্ভূতভাবে যে এই যে আমাদের 6 সমন্বয়ককে দিয়ে চারিদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদেরকে ধরে নিয়ে যায়, তাদের মানে অমানবিক মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে, এটা তো আমরা আজকে সমন্বয়ক ভেবে দেখেছি। যদি এরকম হাজার হাজার সাধারণ মানুষ যাদেরকে নিয়ে যে এভাবে টর্চার সেলে নিয়ে যে বন্দি করে রেখে তাদেরকে অমানবিক মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। এছাড়াও যে আয়নাঘর দেখেছি, আয়নাঘর থেকে 8 বছর 10 বছর 15 বছর পরে মানুষজন ফিরে এসেছে, তারা মানবেতর জীবনযাপন করেছে। তো আমরা চাই না যে বাংলাদেশের কোনো মানুষ বৈষম্যের গেড়াগলে আটকে থাকুক, কোনো রাষ্ট্রযন্ত্র দ্বারা তারা আক্রান্ত হোক। আমরা সাধারণ মানুষ, আমরা চাই দুবেলা দুমুঠো ভাত খাবো এবং শান্তিতে বসবাস করব, সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং সরকারের আইন কানুন যথাসম্ভব আমরা পালন করে সরকারকে সহযোগিতা করব এবং সরকারের যৌক্তিক সমালোচনা করে তাদেরকে আমরা আমাদের মতামত তাদেরকে জানাবো। তারা সেগুলি ভালো মন্দ বিচার করে নিয়ে তারা তাদের মতো সেগুলি ইমপ্লিমেন্ট করবে। আমরা চাই আইনের ব্যবহার, আইনের অপব্যবহার না। ততক্ষণই মানুষ সুস্থ থাকে যতক্ষণ পর্যন্ত আইনের ব্যবহার থাকে। যখনই আইনের অপব্যবহার শুরু হয় তখনই মানুষ অসুস্থ হয়ে পড়ে, জনগণ দিশেহারা হয়ে পড়ে। আমরা দেখেছি যে যখন আইনের সঠিক প্রয়োগ হয়, সঠিক ব্যবহার হয়, তখন মানুষ তাকে বুকে লালন করে, সর্বোচ্চ সম্মান দেয়। আবার যখন আইনের অপব্যবহার শুরু করে, আমরা ইতিমধ্যেই দেখেছি যে তারা গদি ছেড়ে রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে পালিয়ে চলে যায়। তাদেরকে জনগণ একরকম মন থেকে ফেলে দিয়ে সর্বোচ্চ রকম ঘৃণা প্রদর্শন করে থাকে, যার প্রভাব আমরা কিছুদিন ধরে দেখেছি। তাই আমি আশা করব, আমি আপনাদেরকে আবারও বলছি, যে যেখান থেকে যে আইনের যে ভাবেই যার দ্বারা যেভাবেই আপনারা নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আপনার ভোগান্তি শিকার হয়েছেন, আইনের বেড়াজালে আটকে আছেন, তারা তাদের ঘটনা প্রবাহ এবং বিস্তারিত বিষয় আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানান। আমরা কথা দিচ্ছি আপনাদের তথ্যগুলি গোপন রেখে আমরা আগামী মঙ্গলবার রাত 9টায় লাইভে এসে আপনাদের সঙ্গে এই বিষয়গুলি স্পেসিফিক, আমি যেই বিষয়গুলি স্ক্রুটিনি করব সেই বিষয়গুলি আপনাদেরকে জানাবো এবং আপনারা যে বিষয়গুলি আমাকে জানাবেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে একটি বিষয় আমরা তুলে ধরবো এবং আমরা চেষ্টা করব বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়গুলি উপস্থাপন করতে এবং জনগণ তথা দেশের যে সাধারণ আপামর জনগণ তাদেরকে কিছুটা হলেও রিমেডি দেওয়ার চেষ্টা করব। দেশের সাধারণ যে উদ্যোক্তা, দেশের সাধারণ মাঝারি ব্যবসায়ী, দেশের সাধারণ অশিক্ষিত অল্প শিক্ষিত যারা বিভিন্ন সুদী ব্যবসায়ী বা বিভিন্ন মানুষের ফাঁদে পড়ে তাদের হাঁসফাঁস ধরে গেছে, তারা নড়তে পারছে না, তারা তাদের জীবন
সংকটে পড়েছে, তারা অর্ধারে অনাহারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় জীবনযাপন করছে, বিভিন্ন সময় ফোন দিয়ে কান্নাকাটি করে, কিছু করার নাই, কিন্তু শুনে আমাদের কষ্ট লাগে। আমি নিজের মধ্যে আমি কষ্ট ধারণ করতে পারি না। তো তাদের এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটি অনুরোধ আপনাকে রাখবো যে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, বর্তমান সরকারকে সর্বোচ্চভাবে চেষ্টা করবেন তাকে সহযোগিতা করার, এবং রাষ্ট্রীয় সম্পদ আপনাদের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের তরুণদের সম্পদ, সেটি সর্বোচ্চভাবে রক্ষা করবেন। কারণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলে আমাদের টাকা, আমাদের করের টাকার সম্পদ, আমাদের পকেটের টাকার সম্পদ নষ্ট হবে এবং আবার পুনরায় সেই টাকাটি নষ্ট হবে, এবং সাংবিধানিকভাবে এই সম্পদটি রক্ষা করার দায়িত্ব আমাদের। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় আছে, এছাড়াও অন্যান্য সম্প্রদায় আছে, কিছু দুর্বৃত্ত যারা বিভিন্ন জায়গায় লুটপাট, ডাকাতি, ছিনতাই করার চেষ্টা করছে, এদেরকে যে যেখানে পারি আমরা যেভাবে পারি সেভাবে আমরা আটকে দিব। তাদেরকে আইন হাতে না তুলে নিয়ে আইনে সোপর্দ করব। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি এলাকার জন্য তাদের জরুরি সেবার যে নাম্বার সেটি সরবরাহ করেছে, সেই নাম্বারটি নিয়ে আপনারা সেখানে তাৎক্ষণিকভাবে জানাবেন। আমি দেখেছি ইতিমধ্যে জানানোর সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সদস্য দল তাদের জীবনপণ বাজি রেখে তাৎক্ষণিকভাবে সেখানে হাজির হয়েছে। আমি কয়েকদিন আগে একটি পোস্ট করেছি, পড়ে খুব মর্মাহত হয়েছি যে একটি ছাত্রী, সে মোহাম্মদপুর থেকে শ্যামলীতে দিনের বেলা হেঁটে যাচ্ছিল রিফিউজি কলোনির সামনে দিয়ে, সেখানে দুইজন বখাটে ছেলে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, অবশেষে একজন রিক্সা চালক এসে তাকে উদ্ধার করেছে। এটা একটা মানে আমাদের দেশের জন্য এটা চরম অমানবিক একটা বিষয়। আমরা দেশ স্বাধীন করেছি, দেশ গড়ার দায়িত্ব আমাদের। আমরা চাই দেশের সর্বোচ্চ সুনাম অক্ষুণ্ণ রাখতে। আমাদের ছাত্র জনতা, আপামর জনতা দিন নাই রাত নাই, উইদাউট এনি বেনিফিট তারা 24 ঘন্টা ডিউটি করছে, রাতের পর রাত, দিনের পর দিন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ছাত্ররা, আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র ভাইরা রাত জেগে জেগে কমিটি গঠন করে পাহারা দিচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের যেন কোনো আঘাত না করে দুষ্কৃতকারীরা পালিয়ে না যায়। বিভিন্ন মহল্লাতে আমরা পাহারা দিচ্ছি যেন জনগণ এসে কোনো রকম তাদের জানমালের নিরাপত্তা অনিরাপদ বোধ না করে। ইতিমধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কর্মে যোগদান করা শুরু করেছেন। আমরা আশা করছি অল্প দিনের মধ্যে আমাদের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে, এবং আমরা আর অনিরাপত্তা বোধ করব না। আমরা নিরাপদভাবে আমাদের যাবতীয় কাজ পরিচালনা করতে পারবো। এই সময়টুকু আমাদের সতর্ক থাকতে হবে যেন এই সময়ে কিছু কুচক্রী মহল যেন আমাদের এই স্বাধীনতাকে বিনষ্ট করতে না পারে, আমাদের স্বাধীনতার সুখকে যেন অপব্যবহার না করতে পারে, আমাদেরকে যেন বিদেশি আমাদের বন্ধু রাষ্ট্র তাদের কাছে আমাদের কে খারাপ ভাবে উপস্থাপন না করতে পারে। যেহেতু আমাদের একটি চমৎকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা চাই আমরা তরুণ প্রজন্ম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছি, আমার জনগণ, ছাত্র সমাজ সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছে, এবং আমরা একসাথে এক হয়ে সার্বিক সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারই একটি অংশ হচ্ছে আপনাদের যে যেখানে আছেন আপনাদের সমস্যাগুলি আমাদেরকে বলুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানান। আমার ভিডিও নিজ দিয়ে স্কুল করা যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদেরকে জানান। আপনাদের নাম পরিচয় গোপন রেখে আপনাদের বিষয়গুলি জাতির কাছে, জনগণের কাছে, সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং প্রতিকার চাওয়া হবে। এছাড়াও আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আগের যে আইন কোষের যে পেজটি ছিল সেটি হ্যাক হয়ে গেছে। পরবর্তীতে নতুন আমরা একটা আইন কোষের পেজ রিফর্ম করছি, এবং সেটির লোগো হবে আমাদের আইন কোষের ইউটিউবের যে লোগো, সেটি আমাদের ব্র্যান্ড লোগো, এবং সেই লোগোটি আমরা ব্যবহার করব আমাদের আইন কোষের পেজে, এবং আপনারা আইন কোষের পেজেও অ্যাড হবেন। আমরা আশা করব যে ইউটিউব এবং ফেসবুকে আগামী মঙ্গলবার রাত 9টায় একযোগে অনলাইনে আসতে, যদি ফেসবুকে অনলাইন নাও আসতে পারি আমরা ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব। ইউটিউবে আমরা অবশ্যই অনলাইনে এসে আপনাদের সঙ্গে মত বিনিময় করব, আপনাদের বিষয়গুলো জানবো। আমার যেই পয়েন্ট আউট, যেই আমি স্ক্রুটনি করে পয়েন্ট আউট গুলি করবো, বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্ত থেকে শুরু করে বিভিন্ন আইনের যে ব্যাখ্যা, যে আইনের সাংবিধানিক যে বিষয়গুলো আছে এগুলো স্ক্রুটনি করব। আপনারা যে সমস্যাগুলো বলবেন তার বিপরীতে সম্ভাব্য প্রতিকার এগুলো আলোচনা করব, আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং তারপরে আমরা সেই বিষয়গুলি জাতি তথা
তরুণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারের নিকট আমরা উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টাটা করব। আপনাদের কাছে আমার আবারও অনুরোধ থাকবে, যারা আমাদের আইন কোষের বিভিন্ন শ্রোতা, ভক্ত এবং ফ্যান ফলোয়ার্স আছেন, তারা বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করবেন, অধিক পরিমাণ মানুষকে সাবস্ক্রাইব করার সুযোগ করে দিবেন, অধিক পরিমাণ লোককে আগামী মঙ্গলবার রাত 9টায়, আমি আবারও বলছি, আগামী মঙ্গলবার রাত 9টায় আমরা লাইভে উপস্থিত হয়ে আপনাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করব, জাতিকে জানাবো, আপনাদের যাবতীয় নাম, তথ্য, পরিচয় গোপন রেখে আপনাদের বিষয়গুলো জানাবো। যে বিষয়গুলি নিয়ে আমরা সমস্যা বোধ করছি সেই বিষয়গুলিকে সরকারকে জানাবো এবং সরকারকে অবহিত করে আমরা সুষ্ঠু সমাধানের পথ তাদের কাছ থেকে চেয়ে নিব। আমার জানা মতে ইতিমধ্যে দেশে অসংখ্য ব্যবসায়ী এখন নিয়মান, তারা এরকমও আমি জানি যে যারা একসময় প্রাইভেট কার মেনটেন করতো, তারা এখন রিক্সা ভাড়া তাদের পকেটে নেয়, তাদের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না। তো এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যম ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তা, তারা যে এই যে মাজা ভেঙে পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণ এটা কিন্তু সরকারকে কেউই জানায়নি। আমরা এটা জানানো দরকার। এবং এই যে নতুন ভাবে দেশ বিনির্মাণ হচ্ছে, বিনিময়ের সময় কিন্তু তরুণ উদ্যোক্তা আমরা যারা আছি, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, মধ্যম ব্যবসায়ী আছি, আমরাও কিন্তু এটার অংশ। এবং আমি আশা করি যে যদি এদেরকে সুযোগ দেওয়া হয় এবং এরা যদি সংযুক্ত হয়, তাহলে অতি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। যেহেতু আমার প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ, তিনিও এই বিষয়গুলো বুঝবেন এবং আমাদের প্রতিটি উপদেষ্টাই অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ, তারা বিষয়গুলো বুঝে তারা একটি সুষ্ঠু সমাধানের পথ বের করবেন এবং সেই সমাধানের পথ দিয়ে আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপ বা পরবর্তী যে আমাদের দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পথে পরিচালিত হয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে আমরা আবার নিজের পায়ে দাঁড়াবো। আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ গ্রহণ করব। স্বাধীন বাংলাদেশে আমরা কেউ পিথিয়া মাথিয়া হয়ে সংসার সন্তান থেকে দূরে থাকবো না। আমরা সবাই একে অপরের কাছে এসে হাসি মুখে দুবেলা ডাল ভাত খেয়ে আমরা বলবো আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি এবং বাংলাদেশে স্বাধীন করেছি। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ, আমার স্ক্রলিং এ যে নাম্বারটি যাবে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের বিষয়গুলি উপস্থাপন করবেন। যদি পাঠাতে সমস্যা হয় আপনারা সরাসরি আমাকে কল দিয়ে আমাকে জানাতে পারেন। আমি সেখানে দরকার হলে আপনাকে মেল আইডি প্লেস করব। সবগুলো বিষয় আমরা হার্ড কপি হিসেবে গ্রহণ করে সংরক্ষণ করে সেই বিষয়গুলি কি ধরনের পদক্ষেপ হতে পারে, আইন, উচ্চ আদালতের সিদ্ধান্ত, ব্যাখ্যা, বিস্তারিত বিষয় বিবেচনা করে আমরা একটি রূপরেখা সরকারের নিকট উপস্থাপন করব। সরকারের কাছে একটি দিক নির্দেশনা আমরা চাইবো। আশা করি আমরা একটি ভালো কিছু পাবো এবং সরকারের কাছ থেকে আমরা ভালো কিছু পেয়ে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। যেহেতু তরুণের হাতে দেশ, আমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।